বোনেরা এবং মুরব্বীগণ, আসসালামু আলাইকুম। আজ অনেকদিন পর আমরা জনসভা করতেছি। আপনারা জানেন যে 7 নভেম্বর আমরা চেয়েছিলাম, কিন্তু সেই দিন তারা দেয়নি। তারপর আমরা বলেছি আমরা জনসভা করব, কাজে অবশ্যই এর মধ্যে একটা আমাদেরকে জনসভার সময় দিতে হবে। আপনারা জানেন যে জনসভার অনুমতি তারা দিয়েছে, কিন্তু এই জনসভা যাতে সফল না হয়, জনগণ যাতে আসতে না পারে, সেজন্য কত রকমের বাধা সৃষ্টি করা হয়েছে। আপনারা জানেন এই যে জনগণ এসছে, কত দুর্ভোগ, কত কষ্ট করে আসতে হয়েছে। এলাকায় এলাকায় পুলিশ দিয়ে তল্লাশি চালানো শুরু হয়েছে বাড়ি বাড়ি। তারপরে এখানে যেখানে ছিল তারা হোটেলগুলোতে তল্লাশি। পরবর্তীতে পাবলিক ট্রান্সপোর্টগুলি সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে, সমস্ত যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে জনগণ আসতে না পারে। শুধু কি তাই নয়, এমনকি আমিও যাতে আপনাদের সামনে এসে পৌঁছতে না পারি, তার জন্য আমার বাড়ি থেকে বেরোয়ার কিছুদিন পরেই গুলশানের রোড পার হয়ে আমরা দেখি যে বাস দিয়ে রাস্তা আটকিয়ে রাখা হয়েছে। ড্রাইভার নাই, বাস খালি, কিন্তু বাস দিয়ে রাস্তা বন্ধ। রাস্তার মধ্যে যানজট সৃষ্টি করে রাখা হয়েছে বিভিন্ন জায়গায়, যাতে কোনো রকমভাবেই আমি আপনাদের সামনে পৌঁছতে না পারি। এই হলো এদের অবস্থা। এরা যে এত ছোট মনের, সেটা আজকে তারা প্রমাণ করে দিল দ্বিতীয়বার। এত ছোট মন নিয়ে রাজনীতি করা যায় না, আর করলেও জনগণ বা দেশের জন্য ভালো কিছু করতে পারা যায় না। প্রিয় ভাই বোনেরা, 7 নভেম্বর হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই দিবসটায় সৈনিক এবং জনগণ এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সেই সময়কার কথা মনে করেন। 1975 সালের 7 নভেম্বর আপনারা দেখেছেন কিভাবে তারা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য তারা একযোগে কাজ করেছে। 7 নভেম্বর, তাই এই আওয়ামী লীগ 7 নভেম্বরকে তারা ভয় পায়। আর কি ভয় পায় জানেন? এই জনগণকে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভয় পায়। জনগণকে, আপনাদেরকে, জনগণকে তারা ভয় পায়। সেজন্যই তারা আমাদেরকে কোথাও জনসভা করতে দেয় না, বিভিন্ন জায়গায় গেলে বাধা সৃষ্টি করে, আমাদের ছেলেপেলেদের প্রতিনিয়ত হয়রানি করছে, মিথ্যে মামলা দিয়ে জেলখানায় বন্দী করছে। মিথ্যে মামলা দিয়ে তারা তাদেরকে বন্দী করছে। আমাদের রাজনীতি হলো জাতীয় ঐক্যে। আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়েছি, আসুন। বহুদলীয় গণতন্ত্রে বহু মত ও পথের পার্থক্য থাকবে, কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এক হতে হবে। এ কাজ করলেই শুধুমাত্র সেই দেশের কল্যাণ, জনগণের কল্যাণ করা এবং দেশের উন্নতি করা সম্ভব। যার জন্য এরা ক্ষমতায় থেকে জনগণকে যেমন ভয় পাচ্ছে, তেমনি বিভিন্ন দল, বিশেষ করে বিএনপির মতো বড় দলকে তারা সবচেয়ে বেশি ভয় পায়। তাই বিএনপি সম্পর্কে তারা নানা রকম মন্তব্য করে, কিন্তু আবার আমাদের মন্তব্য করতে গেলে আমাদের লোকজনকে
ধরে নিয়ে যায় আর মিথ্যে মামলা দিয়ে হয়রানি করে। প্রিয় ভাইরা, এরা কিসে, এরা কেন গণতন্ত্রের ভয় পায়? এরা মানুষকে ভয় পায়, সেই জন্য এরা একদলীয় বাকশাল যেমন করেছিল তেমনিভাবে এখন একদলীয় শাসন কায়েম করতে চায়। অঘোষিতভাবে বাকশালকেই তারা প্রতিষ্ঠিত করতে চায়। তারা জনগণের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। যে এই সরকারের বিরুদ্ধে কথা বলবে তাকে হয় উঠিয়ে নিয়ে যাওয়া হবে, না হলে তার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে তাকে হয়রানি করা হবে, জেলখানায় পোড়া হবে। এই হলো এদের কাজ। গত 10টি বছর ধরে এরা কত অবিচার, জুলুম, অত্যাচার, অন্যায় করেছে, তার হিসাব তারা করুক একটু। আমি বলেছি যে আমি তাদেরকে ক্ষমা করে দেব। জনগণ কিন্তু তারা জানে যে এরা কত অবিচার তাদের সাথে করেছে। জনগণ সেটা মানতে রাজি নয়। দেখেন, তারপরেও আমরা বলেছি আমরা দেশে রাজনৈতিক সুন্দর এবং সুষ্ঠু একটা পরিবেশ ফিরিয়ে আনতে চাই। আর তার জন্য কি প্রয়োজন? তার জন্য প্রয়োজন যে দেশে গণতন্ত্র হতে হবে, বহু মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, মানুষের কথা বলার অধিকার দিতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু আজকে সেগুলি সবই অনুপস্থিত। যতক্ষণ পর্যন্ত না এগুলো প্রতিষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত এই দেশে সত্যিকারের গণতন্ত্র ফিরে আসবে না। প্রিয় ভাই ও বোনেরা, আমি বেশি দূরে যাব না, শুধু একটি সংক্ষেপে বলবো। আপনারা যদি দেখেন, আপনাদের মধ্যে আমাদের এই ছেলেরা আছে, কত জনের নামে মামলা, মিথ্যে মামলা। এখনো বহু ছেলে মেয়ে আমাদের জেলখানায় রয়েছে, সারা দেশে জেলখানায় বিএনপির লোক দিয়েই ভরা রয়েছে। এই হলো অবস্থা। অথচ তাদের দলের লোকেরা যদি খুন করে তাহলেও তারা মাপ পেয়ে যায়। তারা খুন করেও তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয় না, মামলা দিলেও তাদেরকে বেল দিয়ে দেওয়া হয়, এমনকি তাদেরকে মুক্তিও দেওয়া হয়। এই হলো অবস্থা। অথচ আমাদের ছেলেরা কিছু না করেও তাদেরকে জেলে নেওয়া হয় এবং মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হয়। এমনকি শুধু জেলে নয়, তাদেরকে ধরে নিয়ে যখন থানায় নেওয়া হয়, থানায় গুলি করে, তাদের পায়ে গুলি করে একদম পঙ্গু করে দেওয়া হয়। এই হলো অবস্থা। বহু ছেলেপেলেকে পঙ্গু করেছে, বহু ছেলেপেলেকে তারা গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। আজকে ঘরে ঘরে শুধু কান্নার আহাজারি, আজকে ঘরে ঘরে মানুষের কান্নার আহাজারি। মানুষ আজকে অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত। তাই এদের হাত থেকে মানুষ মুক্তি চায়, মানুষ পরিবর্তন চায়। আর এই পরিবর্তন আমরা বলি আসতে হবে নির্বাচনের মধ্যে দিয়ে, ভোটের মধ্যে দিয়ে আজকে আসতে হবে। সেই জন্য মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। যেই অধিকার তারা কেড়ে নিয়েছে ভোটের, সেই ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজন যে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। সেই নির্বাচন
কোথায় জনগণ ভোট কেন্দ্রে যাবে, এই ছেলে মেয়েরা ভোট কেন্দ্রে যাবে এবং তাদের ভোট তারা যাকে পছন্দ তাকেই দেবে। কিন্তু সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। আমরা বলেছি সেই পরিবেশ সৃষ্টি করতে হবে, কারণ হাসিনার অধীনে কোন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না, হবে না। আমি জাতীয় নির্বাচন, আপনারা দেখেন যে লোকাল নির্বাচনগুলিতে পর্যন্ত ওরা কিভাবে চুরি করে, দুর্নীতি করে। এমনকি এই যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের নির্বাচন, সেখানে খুলনাতে আমাদের লোককে নমিনেশন পেপার সাবমিটই করতে দেয়নি, তারপরে তারা ইলেকশন বর্জন করেছে। বিভিন্ন জায়গায় তারা এই করেছে। ড্যামের ইলেকশনেও একই অবস্থা করে, বিভিন্ন নির্বাচনগুলিতে হচ্ছে। শিক্ষকদের নির্বাচনেও একই অবস্থা, চুরি করে তারা জিততেছে। চুরি করে জেতার মধ্যে কোনো আনন্দ নেই। যারা চুরি করে জিতবে, জনগণকে পাশ কাটিয়ে যাবে, জিতবে, তারা জনগণকে ভয় পাবে। তারা জনগণকে ভয় পাবে, জনগণের সামনে যেতে ভয় পাবে। কিন্তু আমরা জনগণকে নিয়েই আমাদের রাজনীতি, এই জনগণের জন্যই আমাদের রাজনীতি, জনগণের জন্যই আমাদের ভালোবাসা। তাই আমরা বলেছি জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই, যাতে আমার দেশের প্রতিটি মা, বোন, ভাই, ছেলে, মেয়ে যারা ভোটার, তারা যেন ভোট কেন্দ্রে যেয়ে নিজের ভোট নিজে দিতে পারে, সেই পরিবেশ, সেই ব্যবস্থার সৃষ্টি করতে হবে। সেজন্যই আমরা বলেছি যে তোরা আছে, সেজন্য আমরা নির্বাচন কমিশনে আমাদের কিছু দাবির কথা বা প্রয়োজনীয় কথা, যেগুলি যা করা দরকার নির্বাচন কমিশনের সংস্কারের জন্য, সেগুলি আমরা দিয়ে এসেছি। আমরা সেখানে বলেছি, যদি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে হয়, তাহলে প্রয়োজন যে সেনাবাহিনীকে মোতায়েন করতে হবে। আজকে নির্বাচন কমিশনার কেন বলে সেনাবাহিনী মোতায়েন হবে না, ইভিএম মোতায়েন হবে, ইভিএম হবে? তার মানে তারা সরকার যা বলছে সেটাই করতে চায়। সে ইভিএম হবে না, ইভিএম চলবে না, ইভিএম বন্ধ করতে হবে এবং সেনাবাহিনী মোতায়েন করতে হবে। শুধু মোতায়েন করলেই হবে না, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে, টহল দিয়ে সত্যিকারের জনগণ যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারে, সেই সুযোগ সৃষ্টি করতে হবে। সেটাকেই তাদের প্রিয় ভাই ও বোনেরা, আমি আরো বলতে চাই, এই সরকার এই দেশটাকে শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এই সরকার 2008 সালে আপনাদের সামনে কথা দিয়েছিল, বলেছিল যে 10 টাকা কেজি আপনাদের চাল খাওয়াবে, বলেছিল কিনা? হ্যাঁ, আজকে 70 টাকা কেজি চাল খাচ্ছে কেন মানুষ? তার জবাব চাই এই হাসিনা সরকারের কাছে। জনগণ জানতে চায় কেন আজকে 10 টাকা চাল কেজি না খেয়ে 70 টাকা চাল কেজি খেতে হচ্ছে। প্রতিটা সবজি, তরি, তরকারি, প্রতিটা জিনিসের দাম 70 টাকার নিচে নয়। পেঁয়াজ 100 টাকা পর্যন্ত চলে গেছে। এই দুরবস্থায় মানুষ কি করে জীবন যাপন করবে? প্রতিটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আর ওদিকে প্রতিনিয়ত বিদ্যুতের দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়িয়ে চলেছে। বিদ্যুৎ এবং গ্যাসের দাম তারা বাড়িয়ে চলেছে। কেন বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়ানো হচ্ছে? জনগণ দ্রব্যমূল্যের একদিকে ঊর্ধ্বগতি, প্রতিটা জিনিসের দাম বেশি,
এইদিকে জিনিসের দাম বাড়লে ট্রান্সপোর্ট খরচে বেড়ে যায়। আমি বলি একজন রিক্সাওয়ালা ভাইকেও চাল ডাল তরি তরকারি কিনে খেতে হয়, স্বাভাবিক তার পক্ষে ভাড়া না বাড়ালে তার কোনো উপায় থাকে না। অন্যান্য ট্রান্সপোর্টেরও একই অবস্থা। সেজন্য জনগণের জীবন আজকে দুর্বিষহ হয়ে উঠেছে। তারা কথা দিয়েছিল যে তারা বিনামূল্যে সার দেবে, বিনামূল্যে সার তো দেয়ই না। আমাদের সময় যে মূল্য ছিল তার থেকে 5 গুণ বেশি দামে এখন সার বিক্রি করছে কৃষকরা। আজকে কৃষককেও মারার দশা করেছে এরা। তাই কৃষকও আজকে মহা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছে এবং কৃষি ফসলের দাম তারা সরকারের কাছ থেকে ঠিক মতো পাচ্ছে না। সেজন্য তারা ধান কিনছে না, সরকার চাল কিনছে না কৃষকদের কাছ থেকে। ফলে তাদের যারা আছে টাউট বাটপার, তারা জোর করে ভয় ভীতি দেখিয়ে কৃষকদের কাছ থেকে ধান চাল কিনে মজুর করছে এবং এই ক্রাইসিসগুলি তাদের টাউট বাটপাররা এরাই তৈরি করছে। ভাই বোনেরা, তাই আজকে এই সরকার কৃষককে মারার ব্যবস্থা করেছে, সাধারণ নিরীহ মানুষকে মারার ব্যবস্থা করেছে, কিন্তু তাদের জন্য তাদের কোনো মায়াদা বা চিন্তা ভাবনা কিছু না। পরবর্তীতে হলো শ্রমিক। এই একই অবস্থা শ্রমিকদের উপরেও নানা রকম নির্যাতন অত্যাচার। তো শ্রমিকদের বেতন মূল্য বৃদ্ধি পায় না। এই জিনিসপত্রের দামের সঙ্গে সঙ্গতি রেখে বেতন ভাতা বৃদ্ধি করা যেটা প্রয়োজন সেটা তারা করে না। প্রিয় ভাই ও বোনেরা, তারপরে বলেছিল এই ছেলেরা, তোমাদের মনে পড়ে, এরা বলেছিল তারা ক্ষমতায় গেলে ঘরে ঘরে চাকরি দেবে। তোমরা কি ঘরে চাকরি পেয়েছো? চাকরি পাও নাই। তাহলে ঘরে ঘরে চাকরি দিতে বলেছিল, ঘরে ঘরে চাকরি দিতে বলেছিল, কিন্তু ঘরে ঘরে চাকরি দিতে পারে নাই। ঘরে ঘরে বেকার সৃষ্টি করে, ঘরে ঘরে তারা চাকরি না দিয়ে ঘরে ঘরে বেকার সৃষ্টি করেছে তারা। তারপরে তারা কথায় কথায় উন্নয়নের কথা বলে, উন্নয়নের নামে চলছে লুটপাট, ঠিক কিনা? উন্নয়নের নামে চলছে লুটপাট। রাস্তা ও ব্রিজ বানানোর ব্যয় ইউরোপ এবং আমেরিকার চাইতে আমাদের দেশে 3-4 গুণ বেশি। ইউরোপ এবং আমেরিকার চাইতে 3-4 গুণ বেশি এই রাস্তা ব্রিজ বানানোর জন্য। এই ব্রিজ বানানো হচ্ছে কোনো জায়গায়, আবার ঠিক মতো হয়নি, ভেঙে ফেলা হচ্ছে, তার কষ্ট আবার বেড়ে যাচ্ছে। এই চলছে নানা রকম ধাপ্পাবাজি আর অত্যাচার। প্রিয় ভাই ও বোনেরা, এই যে বিদ্যুতের কথা বলা হলো, দাম তো বাড়িয়েছে, কিন্তু তারপরেও সারা দেশে মানুষ বিদ্যুৎ পায় না। এমনকি গুলশানের মতো জায়গাতেও বিদ্যুৎ যায় আসে, এই অবস্থা। কাজে এই যে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট করেছে, সেখানে যে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট করেছে, অথচ মানুষ বিদ্যুৎ কেন পায় না? সেই কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টে দায় মুক্তি দেওয়া হয়েছে। সেখানে টেন্ডার করা হয়নি, কিছু করা হয়নি। সেখানে যাতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা কাজ বোঝে, তারা করতে রাজি হয়নি। সেজন্য তাদেরকে বলেছে যে তোমাদের কোনো ভয় নাই, তোমাদেরকে দায় মুক্তি দেব, তোমাদেরকে কোনো অসুবিধা হবে না। সেই বলে তারা এই কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট করেছে। সব জিনিস, পুরনো জিনিস এনেছে বিভিন্ন দেশ থেকে,
কাজেই এগুলা চলে বন্ধ হয়, চলে বন্ধ হয়, এটা ঠিক মতো চলে না, বিদ্যুৎও দেয় না। এই হলো অবস্থা। কাজে বুঝতে পারছেন যে প্রতি পদে পদে এদের কত ধোঁকাবাজি, কত অত্যাচার। এই অত্যাচার, এই নির্যাতন কি দীর্ঘদিন ধরে চলবে এই দেশে? এই দেশে দীর্ঘদিন ধরে এই নির্যাতন অত্যাচার চলতে পারে না। আজকে দেখেন শিক্ষা প্রতিষ্ঠানগুলির দিকে তাকিয়ে দেখেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে লেখাপড়া নাই, বিশৃঙ্খলা। আর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের মাস্তানি সেখানে, তারা সেখানে নিয়ন্ত্রণ করে। এমনকি তারা শিক্ষকদের গায়ে পর্যন্ত হাত দেয়, শিক্ষকদের মারধর করে, শিক্ষকদের উপরে অত্যাচার করে, মেয়েদেরকে নির্যাতন করে, নারী শিশুদের উপরে যথা নির্যাতন করছে, অত্যাচার করছে নানাভাবে। নারী নির্যাতন, শিশু আওয়ামী লীগের করে বহু গুণ বেড়েছে। এমনকি আমরা কখনো দেখি নাই আগে গণহারে এরকম করা, গণ অত্যাচার। তারপরে আমরা দেখিনি কোনোদিন বাসে বা ট্রেনের মধ্যে মেয়েদের উপরে অত্যাচার, সেটিও এদেশে শুরু হয়েছে। কাজে নতুন নতুন জিনিস তারা আমদানি করছে বিভিন্ন জায়গা থেকে। প্রিয় ভাই ও বোনেরা, সেজন্যই আপনাদেরকে সজাগ করতে হবে। এই গুম হত্যা রাজনীতি বন্ধ করতে হবে। আওয়ামী লীগকে গুম হত্যা রাজনীতি বন্ধ করতে হবে। বিদেশিরা প্রতিনিয়ত বলছে বাংলাদেশে প্রতিনিয়ত কত গুম হচ্ছে, কত খুন হচ্ছে। তারা আওয়ামী লীগ জানলেও প্রকাশ করে না, কিন্তু বিদেশিরা এগুলো ঠিকই জানে। আজ পর্যন্ত আমাদের কত ছেলে গুম হয়েছে, খুন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা তাদেরকে ফিরে পাই নাই। আমাদের ছেলেদের আমরা তাদের ফিরে পাইনি। এই হলো অবস্থা। দোষ কি তাদের ছিল? তাদের দোষ, তারা বিএনপি করে, ছাত্র দল, যুব দল, কৃষক দল বা স্বেচ্ছাসেবক দল, কোনো দল করে। সেজন্যই তাদেরকে গুম এবং খুন করা হয়েছে। এই হলো অবস্থা। আর আজকে দেশে বিচার বলে কোনো জিনিস নেই। বিচার বিভাগ আজকে কি অবস্থা আপনারা রেখেছে। যেখানে প্রধান বিচারপতিকে পর্যন্ত জোর করে অসুস্থ বানিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। এবং দেশের বাইরে পাঠিয়ে শুধু নয়, দেশের বাইরেও আবার এজেন্সির লোক পাঠিয়ে তার উপর চাপ সৃষ্টি করে তাকে পদত্যাগে বাধ্য করাতে হয়। সে চেয়েছিল দেশে ফিরে আসতে, কিন্তু তাকে দেশে ফিরতে দেওয়া হয়নি। তার উপর চাপ সৃষ্টি করে তাকে বাধ্য করা হয়েছে পদত্যাগ করার জন্য। এই হলো অবস্থা। কারণ তিনি কিছু কথা সত্যি কথা বলেছেন। এই যে লোয়ার জুডিশিয়ারি আছে, প্রতিনিয়ত এটা কন্ট্রোল করছে সরকার সম্পূর্ণ। প্রধান বিচারপতি তিনি বলেছিলেন লোয়ার জুডিশিয়ারি পুরো কন্ট্রোল করছে সরকার। আবার জুডিশিয়ারির দিকেও তারা হাত বাড়াচ্ছে, তারা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। তাহলে মানুষ ন্যায় বিচার পাবে না। এবং সেটাই সত্য হলো। আজকে কথা বললেই যে দোষ, সেটা আজকে প্রমাণিত হলো। তিনি বিধায় তাকে আজকে বিদায় নিতে হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, সেজন্যই আজকে জনগণের ঐক্যই হলো সবচেয়ে বড় ঐক্য, ঠিক কিনা? জনগণ ঐক্যবদ্ধ থাকলে কিছু করতে পারবে না। সেজন্য আপনারা, যেখানে আওয়ামী লীগ আপনাদেরকে চায় না, পছন্দ করে না, সেখানে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে যারা আপনাদের জনগণের জন্য কল্যাণ করতে চায়, আপনাদের মঙ্গল চায়, তাদের পিছনে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? তাদের পিছনে ঐক্যবদ্ধ হতে পারে।
প্রিয় ভাইয়েরা, এই আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই এই শেয়ার বাজার কেলেঙ্কারি হয় কিনা। এর আগেও হয়েছিল, এবার এসেছিল, এবারও হয়েছে, তাই না? গরিব মানুষের টাকা লুট করে তারা নিয়ে যায়। গরিব মানুষের টাকা লুট করে নিয়েছে। আমরা এর আগে কখনো শুনি নাই যে সুইস ব্যাংকে বাংলাদেশের মানুষের টাকা আছে, কিন্তু এবার আমরা জানলাম যে সুইস ব্যাংকে এই দেশের বাংলাদেশের মানুষের টাকা আছে। এবং এই টাকা কবে থেকে গেছে? এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সুইস ব্যাংকে টাকা পাঠিয়েছে তাদের এমপি জনগণের রক্ত শুষে এই টাকা তারা সুইস ব্যাংকে জমা করছে। দেশের টাকা তারা বিদেশে পাচার করে দিচ্ছে এবং নিজেরা ফুলে ফেপে বড় হচ্ছে। 2000 সালে শুধু এক বছরে এই সব অ্যাকাউন্টে বেড়েছে প্রায় 5,000 কোটি টাকা। আমি আবার বলছি, 2015 সালে এক বছরে এইসব অ্যাকাউন্টে বেড়েছে 5,000 কোটি টাকা। এবং গত 10 বছর বলতে হবে, গত 10 বছর ক্ষমতায় কারা? এই আওয়ামী লীগ কিনা? গত 10 বছর 2008 সাল থেকে শুরু করে হিসাব করেন 2017 সাল, গত 10 বছরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আর এই 10 বছরে ওয়াশিংটন ভিত্তিক একটি গবেষণা সংস্থা GFI এর হিসেবে দেশ থেকে প্রায় 4.5 লক্ষ কোটি টাকার বেশি, 4.5 লক্ষ কোটি টাকার বেশি বিদেশে পাচার হয়েছে। এটা আমাদের হিসাব নয়, আমেরিকান ভিত্তিক একটি কোম্পানি GFI এর হিসেবে প্রায় 10 বছরে দেশ থেকে 4.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কাজে এই টাকা পাচার করেছে কারা? যারা ক্ষমতায় আছে তারাই তো। কাজে আওয়ামী লীগ এই টাকা পাচার করেছে। আপনারা দেখেছেন প্রতিনিয়ত প্রতি পদে পদে দুর্নীতি, প্রতি পদে পদে দুর্নীতি। আপনারা আরো ভালো জানেন, আজকে প্রতি সবার হাতে এই যে মোবাইল, সব ছবি উঠে মোবাইল, তারা দেখে প্রতিনিয়ত। এই যে পানামা পেপারসে কি বেরিয়েছিল জানেন না? জানেন সেই বিদেশে অবৈধ পথে ক্ষমতাসীনদের পাচার করা বিপুল অর্থের খবর প্রকাশিত হয়েছিল পানামা পেপারসে। অফশোর কোম্পানিগুলোতে কোটি কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে। কেউ এই কেলেঙ্কারি নিয়ে দুদক কিন্তু কোনো মামলা করেনি বা কোনো রকম ইনভেস্টিগেশন কিচ্ছু করেনি, অথচ দুদক পড়ে আছে আমাদের পেছনে। এখানে আমাদের সামান্যতম সংশ্লিষ্টতা নাই, সেটা নিয়ে দুদক বাড়াবাড়ি। অথচ যারা চুরি করছে প্রতিনিয়ত তাদের দিকে দুদকের চোখটা পর্যন্ত যায় না, হাত তো দূরের কথা। এই হলো দেশের অবস্থা। প্রিয় ভাইয়েরা,
7 বছরে ব্যাংক থেকে চুরি হয়েছে 30,000 কোটি টাকা। একটি বেসরকারি সংস্থার হিসেবে গত 7 বছরে ব্যাংক থেকে চুরি হয়েছে 7,000 কোটি টাকা। তাহলে বুঝতে পারছেন ব্যাংকগুলির অবস্থাও কি? ব্যাংকে টাকা রাখাও নিরাপদ মনে করে না সাধারণ মানুষ। ডিজিটাল বাংলাদেশ করার নামে এখানে বিশাল দুর্নীতি চলছে এবং কারা এর সঙ্গে জড়িত এদেশের মানুষ সেটাও জানে। বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত রিজার্ভের অর্থ থেকে 800 কোটি টাকা কারসাজি করে বিদেশে পাচার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে 800 কোটি টাকা কারসাজি করে পাচার করা হয়েছে, কিন্তু এগুলো নিয়ে কোনো তদন্ত হয় না, কাউকে ধরা হয় না, কারো বিচার হয় না। এগুলো তো আওয়ামী লীগের টাকা নয়, এগুলো দেশের মানুষের টাকা, জনগণের টাকা। জনগণের টাকা এরকমভাবে পাচার করছে, অথচ তারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই হলো অবস্থা। প্রিয় ভাইয়ের, তাই এই আওয়ামী লীগ যতদিন থাকবে ততদিন একদিকে চলবে লুটপাট, একদিকে চলবে অত্যাচার, আরেকদিকে চলবে গুম খুন হত্যা নির্যাতন। এই অবস্থা চলতে থাকবে। আপনাদের কোনো ভবিষ্যৎ নাই। এ দেশের মানুষ বাঁচলো কি মরলো তার নিয়ে কিছু মাথা ব্যথা তাদের নেই, কিন্তু এই দেশের মানুষকে আমরা চাই এই দেশে গণতন্ত্র ফিরে আসবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে, জবাবদিহিমূলক সরকার হবে, জবাবদিহিমূলক পার্লামেন্ট হবে সেখানে, এবং সব জায়গায় ন্যায় বিচার হবে। সেটাই আমরা চাই। সেজন্যই আমরা বলেছি আর এটা করা সম্ভব শুধুমাত্র একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে হলে তবেই সেটা করা সম্ভব। আর অবাধ সুষ্ঠু নির্বাচনটা কিরকম হতে পারে? একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা বলেন হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে? সেই নির্বাচনে আপনারা ভোট দিতে পারবেন? ভোট কেন্দ্র তো আওয়ামী লীগের গুন্ডা বাহিনীদের দখলে থাকে, সেখানে পুলিশকে পাহারা দিতে বাধ্য করা হয়, পুলিশকেও পাহারা দিতে বাধ্য করা হয়। সাধারণ মানুষ সেখানে যেতে পারে না। আর অন্য যারাই যাবে সে তাদের এজেন্টকে তারা বের করে দিবে, তারা এক চিঠিয়ে সিল মারবে আর তারা ক্ষমতায় থাকবে। ক্ষমতায় থাকার জন্য তারা জোর করে নির্বাচন করতে চায়। তাই আমি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলতে চাই, আপনি নতুন নির্বাচন কমিশনার গঠন হয়েছে, আপনি সরকারের কথা শুনতে পারেন, কিন্তু অর্থাৎ সরকার অন্যায় আদেশ আপনি মানতে পারেন না। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদেরও বলতে চাই, এদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার দায়িত্ব আপনাদের। সেজন্য আপনারা নিরপেক্ষ সরকারের কথা বলবেন। নিরপেক্ষ সরকার হতে হবে, ইভিএম বন্ধ করতে হবে এবং সেনাবাহিনী মোতায়েন করে তাদেরকে জুডিশিয়াল পাওয়ার দিয়ে তাদেরকে মোবাইলভাবে ঘোরাফেরা করার সুযোগ দিতে হবে। তাহলে এদেশে নির্বাচন হবে। পুলিশ বাহিনীও থাকবে, পুলিশ বাহিনীর সঙ্গে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু হাসিনার গুন্ডা বাহিনী, তাদের হাতে অবৈধ অস্ত্র,
তারা প্রতিনিয়ত মানুষকে খুন করছে আর হত্যা করছে। এই যদি সেনাবাহিনী না দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা জানেন যে সেখানে হাসিনার গুন্ডা বাহিনী পুরা কেন্দ্র দখল করে মানুষের উপরে অত্যাচার চালাবে। এই জন্যই আমরা বারবার বলেছি সেনাবাহিনীকে মোতায়েন করতে হবে এবং তাদের হাতে ক্ষমতা দিতে হবে যাতে তারা কাজ করতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি এদেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে ছেলে মেয়ে মা বোনেরা তারা সবাই পরিবর্তনের আশায় আছে এবং তারা সুযোগ পেলে ধানের শীষে ভোট দিয়ে তারা দেখতে দেবে বাংলাদেশে মানুষ এখনো ধানের শীষকে শহীদ জিয়াউর রহমানকে ভুলে নাই। শহীদ জিয়াউর রহমান আছে মানুষের মনে এবং থাকবে। প্রিয় ভাই ও বোনেরা, সেজন্যই আমাদের কাজ হলো আমরা দেশের জন্য মানুষের জন্য আমরা কিছু কাজ করতে চাই। আমরা সংঘর্ষের রাজনীতিতে বিশ্বাস করি না। আজকেও আওয়ামী লীগ যেটা করে সেটা তারা সংঘর্ষ করে এই জনসভাকে পণ্ড করতে চেয়েছে, কিন্তু আমরা তাদের এই অত্যাচার, রাস্তা বন্ধ, আমাদের ছেলে মেয়েদের উপরে গুলি করা সব কিছু সহ্য করেও নীরবে আমরা এই সভাতে উপস্থিত হয়েছি এবং জনসভা করেছি। আপনারাও সকলে সুন্দরভাবে এখানে এসেছেন এবং জনসভা শেষে সকলে ডিসিপ্লিন হয়েছে বাড়িতে ফিরে যাবেন। আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চাই, তার মানে জাতীয় ঐক্যের রাজনীতি করতে চাই। সকলের সঙ্গে আলাপ আলোচনা ছাড়া কোনোভাবে এটা সম্ভব নয়। যে ক্ষমতায় থাকুক আর যে ক্ষমতার বাইরে থাকুক, তাদের সকলের সঙ্গে আলোচনা করে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। একটি কার্যকর পার্লামেন্ট আমরা দেখতে চাই, যে পার্লামেন্টে জবাবদিহিতা থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, যে পার্লামেন্টে সমস্ত সমস্যা নিয়ে আলোচনা হবে, সরকারি দল বিরোধী দল উভয়ে মিলে আলোচনা করবে এবং একসঙ্গে মিলে আলোচনা করে কোনো সমস্যা হলে সমাধান করবে। আজকে যেমন আমাদের দেশে সবচেয়ে বড় একটা সমস্যা এই রোহিঙ্গা সমস্যা, ঠিক কিনা? রোহিঙ্গা সমস্যা একটি বিরাট সমস্যা। আমি এই বলবো, এই রোহিঙ্গা সমস্যা শুধু আজকে এই অবৈধ ভোটারবিহীন সরকারের সমস্যা নয়, এই সমস্যা জাতীয় সমস্যা, আমাদের প্রত্যেকের সমস্যা। তাই একসঙ্গে বসে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্যার সমাধান আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমি আন্তর্জাতিক সংস্থাগুলোকে বলবো যাতে তারা অবিলম্বে রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারে তার ব্যবস্থা করা। শুধু ফিরে গেলেই চলবে না, সেখানে তারা যাতে নির্ভয়ে থাকতে পারে, যেখানে তাদের উপরে অত্যাচার করা হবে না, নিপীড়ন করা হবে না, তারা নির্ভয়ে নির্দ্বিধায় থাকতে পারবে সেই ব্যবস্থা করতে হবে। তাদেরকে সেই দেশের নাগরিকত্ব দিতে হবে। কেন? তারা ওই দেশের নাগরিক, তারা বাংলাদেশের নাগরিক নয়। কাজেই তারা এই দেশে মানবিক কারণে আমরা আশ্রয় দিয়েছি, কিন্তু এটা বেশি দিন চলতে পারে না। বিদেশি সংস্থার কাছে আমাদের এই আহ্বান, যাতে তারা রোহিঙ্গা সমস্যার সমাধানের একটা ব্যবস্থা করে। প্রতিটি বড় বড় দেশের কাছে, আমেরিকা, ইউরোপ এবং ব্রিটেন সহ অন্যান্য যারা আছে, চায়না, রাশিয়া, ইন্ডিয়া, সকলের কাছে আমাদের আহ্বান, আপনারা সকলে বসে রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেবে। তারা যদি নিজ দেশে ফিরে যায়
নির্ভয়ে তাদের নাগরিকত্ব ফিরে পেয়ে থাকতে পারে সেই ব্যবস্থা করতে দেবে। অন্যথায় কয়েকদিন পর পর তাদের উপরে অত্যাচার চালানো হয়, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয় এবং তারা বাধ্য হয়ে যান নিয়ে বাংলাদেশে পালিয়ে আসে। এর আগেও দুবার হয়েছে, একবার সেই জিয়ার সময়, একবার আমার সময়। তখন কিন্তু আমরা মায়ানমার গভর্নমেন্টের সঙ্গে কথা বলে, বিদেশি সংস্থাদের সঙ্গে কথা বলে আমরা এই রোহিঙ্গাকে তাদের দেশে ফেরত পাঠিয়েছিলাম। এখনো এদেরকে মায়ানমার গভর্নমেন্টের সঙ্গে কথা বলে তাদেরকে তাদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন আমরা কিছুদিন আগে মিশন 2030 ঘোষণা করেছিলাম। সেই ঘোষণাপত্রে অনেক কিছু আছে, তার মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় যেটা হলেন জনগণকে তাদের গণতান্ত্রিক অধিকার এবং দেশের মালিকানা ফিরিয়ে দেব, জনগণের জন্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, বেকার নারী পুরুষ দক্ষ জনশক্তিতে পরিণত করে দেশ বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করব। যারা 1 বছরের বেশি বেকার থাকবে তাদের জন্য বেকার ভাতা চালু করা হবে। তারপরে সকল ছাত্রছাত্রীর জন্য স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা হবে। ছাত্রীদের জন্য উপবৃত্তি বাড়ানো হবে, মেয়েদের জন্য উপবৃত্তি বাড়ানো হবে। সকল নাগরিকের জন্য বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হবে। পর্যায়ক্রমে সকলের জন্য স্বাস্থ্য বীমা চালু করা হবে এবং যারা শিক্ষিত বেকার রয়েছে সেই শিক্ষিত বেকার ছেলেদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা আমরা করব। শিক্ষিত ছেলেরা তাদের যোগ্যতা অনুযায়ী সেই সব ছেলেদের চাকরি দেওয়ার ব্যবস্থা। তারপরে আমরা কৃষকদের জন্য বীজ আর কীটনাশক সহজলভ্য করব, একদম দ্রব্যমূল্য কমিয়ে আনব এবং কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করব। যা খরচ হবে তার থেকে বেশি দিয়ে আমরা কিনে এবং কৃষকের যেন লাভ থাকে সেই ব্যবস্থা আমরা করব এবং কৃষককে উৎপাদনে উৎসাহিত করব। আমরা দেশের টেকসই গরিব ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে কৃষি ঋণ মওকুফ করা হবে। আমরা জানি হাওড়ার ওইসব এলাকায় এবার বেশি বন্যা হয়েছে, সেজন্যই বলছি গরিব এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ মওকুফ করা হবে। দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য মানব সম্পদ উন্নয়নের ব্যবস্থা করা হবে। গ্রামের মানুষের কর্মসংস্থান বাড়ানোর ব্যবস্থা করা হবে। যাতে গ্রামের মানুষরা গ্রামে থেকে কাজ করবে, তারা শহরমুখী হবে না, তারা গ্রামে থেকে গ্রামের উন্নয়ন করা হবে। বাংলাদেশ ছোট দেশ কিন্তু অতি সুন্দর, সেই দেশটাকে আমরা আরো সুন্দর করে গড়ে তুলতে চাই। গ্রামের রাস্তাঘাট হবে, বাড়িঘর হবে সুন্দর এবং ব্যাপকভাবে কৃষি পণ্যের চাষ হবে, চাষাবাদ যাতে বাড়ে
তার ব্যবস্থা করতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য দ্রব্যমূল্যর সাথে সঙ্গতিপূর্ণ বেতন ভাতা নির্ধারণ করা হবে। আমি এখানে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই সরকার হয়তো আপনাদেরকে বলে বিএনপি ক্ষমতায় আসলে আপনাদেরকে চাকরি যাবে, আপনাদেরকে নানাভাবে অনেক করে হামলার শিকার হতে হবে। কিন্তু না, আমি আগেই বলেছি আমরা কোনো হিংসাত্মক রাজনীতি করি না। আপনারা সরকারি কর্মকর্তা, সরকারের আদেশ নির্দেশ মেনে চলাই আপনাদের দায়িত্ব। কিন্তু সেখানে আমরা দেখব যে সরকারি কর্মকর্তাদের তারা কে কত যোগ্য, দক্ষতার উপর নির্ভর করে তাদের চাকরি। সেখানে কোনো রকম বাদ বিচার হবে না। সেখানে কোনো বিএনপি বা আওয়ামী লীগ বলে কিছু নেই। সেখানে থাকবে শুধু দক্ষতার যোগ্যতার ভিত্তিতে তাদের প্রমোশন হবে, তাদের পদোন্নতি হবে এবং তাদের চাকরির মেয়াদ ঠিক থাকবে। সেখানে সরকারি কর্মকর্তাদেরকে আমরা সেইভাবে বলতে চাই যে আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় কাজ করতে পারেন, কারণ যে সরকার যা বলতেছে আপনাদেরকে ভয় দেখায় যে বিএনপি ক্ষমতায় আসলে এই করা হবে। এবং আজকে এই সরকারের মন্ত্রীরা যারা দীর্ঘদিন ধরে চুরি দুর্নীতি করেছে, তারা আজকে বলে যে বিএনপি ক্ষমতায় আসলে এত লোক মেরে ফেলবে। লোক মেরে ফেলা বিএনপির কাজ নয়, বিএনপি করে না। লোক মেরে ফেলেন আপনারা। সেই ৭ সাল থেকে শুরু করে ৭২ সাল থেকে শুরু করে মানুষ হত্যা রাজনীতি করেছেন আপনারা। নাহলে আপনারা যত অপকর্ম করেছিলেন, আপনাদের এই অপকর্মের হিসাব যদি দিতে যায় তার আপনাদের কেন এই যে আজকে যে আমি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছি, এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা কার ছিল? আওয়ামী লীগ আর জামাতে ইসলামের ছিল না? এই দাবিটা ছিল আওয়ামী লীগ জামাতে ইসলামী। তার জন্য তারা কত দিন হরতাল করেছে? ১৭৩ দিন হরতাল করেছে তারা, ঠিক কিনা? ১৭৩ দিন হরতাল করেছে, তার রাস্তাঘাট বন্ধ রেখেছে। তারপরে এই হরতালের নামে রাস্তায় অরাজকতা সৃষ্টি করেছে। এমনকি পুলিশ আছে যে পুলিশ অফিসারের ইট দিয়ে পুলিশ অফিসারের মাথা ফেটে দিয়েছে, এটা আওয়ামী লীগ কালারা করেছে। তারপরে অফিসগামী বয়স্ক লোককে তারা দিগম্বর করেছে, রাস্তায় দিগম্বর করেছে। এগুলো আওয়ামী লীগের চরিত্র। শুধু তাই নয়, তারা এই তাদের তত্ত্বাবধায়কের দাবির জন্য তারা ঢাকা চট্টগ্রামের সমুদ্র বন্দর, বাংলাদেশের লাইফলাইন, সেটা হলো সেই সমুদ্র বন্দরকে বন্ধ রেখেছে। দিনের পর দিন তারা সমুদ্র বন্দর বন্ধ রেখেছিল। কারা এগুলো করে? মাত্র কয়েকদিন আগে আমরা গেলাম, রোহিঙ্গারা এসেছে। আমি বিদেশ থেকে ফিরে এসেই রোহিঙ্গাদের দেখবার জন্য গিয়েছিলাম বাই রোডে। আমার সঙ্গে আমার নেতারাও ছিল, নেতা অনেক নেতৃবৃন্দ ছিল আমাদের সঙ্গে। কিন্তু আপনারা জানেন, ফেনীতে সন্ত্রাসী হামলা চালিয়ে সাংবাদিকদের আহত করা হয়েছে। আমার দলের বহু নেতা কর্মীকে তারা আহত করেছে। তারা করেছে, এই ঘটনা ঘটেছে তারা। অথচ তারা মিথ্যে মামলা দিয়েছে আমাদের ছেলেদের উপরে, মিথ্যে মামলা দিয়েছে আমাদের ছেলেদের উপরে। এই হলো তাদের অবস্থা। ফেনীতে আমি অবস্থান করছিলাম, আসার সময় একই কাজ করেছে। এই বাসে আগুন দেয় কারা? বাসে আগুন আওয়ামী লীগ দেয়। কারণ সেদিন আমরা যেদিন ফিরে আসি,
সেদিনও যখন আমাদের গাড়ি পাস করে গেছে, তারপরে তারা বোমা ফাটিয়েছে সেখানে, এবং এখানে যাত্রীবাহী বাস ছিল, সেই যাত্রীবাহী বাসগুলিকে আগুন দিয়েছে। আওয়ামী লীগের লোকজন বাসের মধ্যে আগুন দিয়েছে। এই হলো অবস্থা। আওয়ামী লীগ এই কাজগুলি করেছে। কাজে বাসে আগুন দেয় তারা। এই আওয়ামী লীগ আপনাদের যদি মনে থাকে, সেখানে শেরাটনের এখানে বাসে যাত্রীবাহী বাসে গান পাউডার দিয়ে চলন্ত বাসে, সেখানে যাত্রী ছিল সেই বাসের ভেতরে, সেই যাত্রীবাহী বাসে গান পাউডার দিয়ে আগুন দিয়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে আওয়ামী লীগ। কাজে আওয়ামী লীগের অপকীর্তির শেষ নেই। কত বড় বাসে বাসে তারা আগুন দিয়েছে, আর মিথ্যে মামলা দেওয়া হয় আমাদের বিরুদ্ধে। প্রিয় ভাই ও বোনেরা, তাই আমরা বলবো সে অনেকদিন জোর করে ক্ষমতায় ছিলেন, এখন নিরপেক্ষ একটা নির্বাচন দিয়ে দেশের মানুষ কি চায় সেইটা যাচাই করুন। 2014 সালে নির্বাচন, কোনো নির্বাচন হয় নাই। 154 জন কোনো প্রতিদ্বন্দ্বী ছিলই না। তারা নাকি ইলেকশনই করে নেই ওখান থেকে, ফলে তারা নিজেরাই নির্বাচিত হয়ে গেছে। 154 জন যদি নির্বাচিত হয়ে যায়, বাকি যারা ছিল তারা ভোট কেন্দ্রে তারা নিজেরাও বোধহয় নিজের ভোটটা দিতে ভোট কেন্দ্রে যায় নাই। 5% ভোটও তারা পায় নাই। তাহলে কি করে এই সরকার জনগণের সরকার বা বৈধ সরকার? এই পার্লামেন্ট সম্পূর্ণভাবে এই সরকার অবৈধ, এবং এই পার্লামেন্টও অবৈধ। এই পার্লামেন্টে কোন বিরোধী দল আছে? তোমরা জবাব দাও। এই পার্লামেন্টে কোন বিরোধী দল আছে? কারণ যে পার্লামেন্টে বিরোধী দল হলো রওশন এরশাদ। তার দলের এমপিরা আবার মন্ত্রীও আছে, আবার বিরোধী দলের আছে। এটা কেমন করে হয়? কাজে কোনো বিরোধী দল নেই, এবং এরাও জনগণের ভোটে নির্বাচিত নয়। কাজে অবিলম্বে এখন দেশের এত ক্ষতি করেছে, এত সম্পদ লুট করেছে দেশে, সেজন্য আপনাদের মাঝে মাঝে বসে ফেলে দুই একটা কথা আপনাদের সাধারণ সম্পাদক বলে যে নিজের পেট বাঁচানোর জন্য ক্ষমতায় থাকতে হবে। আমি বলি যে না, আমরা আপনাদের মতো মানুষ ধরবো, মারবো, কিংবা আমরা তাদেরকে জেলে পুরবো সেটা করবো না। আমরা সহিংসতা রাজনীতি করি না। আমরা চাই আপনাদেরকে শুদ্ধ করতে, শুদ্ধি অভিযান, আপনাদেরকে শুদ্ধ করব। আপনারা যে মানুষ মারেন, খুন করেন, এগুলো যে খারাপ কাজ, গুম করেন, এগুলো খারাপ কাজ। এগুলি বাদ দিয়ে আপনাদেরকে সত্যিকারের মানুষ বানাবার চেষ্টা আমরা করব। সেটাই আমাদের কাজ। সেই জন্য জনগণের কাছে আসতে হবে, জনগণের কথা বলতে হবে, এবং আপনাদেরকে একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনাদের যারা সিনিয়র আছে তাদেরকে বলতে হবে। আপনারা যদি সত্যিকারের নেতা কর্মী হয়ে থেকে, তাহলে আপনারা জনগণের পালস বোঝেন যে জনগণ আজকে কি চাচ্ছে। দেশে জনগণ চাচ্ছে যে একটা নিরপেক্ষ নির্বাচন। নিরপেক্ষ নির্বাচন হতে গেলে কোন দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না, আর হাসিনার অধীনে তো হবেই না। কাজেই সেজন্য নিরপেক্ষ নির্বাচন দিয়ে আপনারা আপনাদের জনপ্রিয়তা যাচাই করেন। আমরাও যাব,
মাঠে আপনারাও যাবেন। আমি বলতাম আজকে বাধা দিতেন না, আজকে বাধা দিতেন না, আমরা ওদেরকে চ্যালেঞ্জ করছি যে আপনারা আরেকটা জায়গা নিতেন, আমরা নিতাম আরেকটা জায়গা। দেখেন কার জনসভায় মানুষের কথা আমরা চ্যালেঞ্জ করছি। কারণ মানুষে আমাদের ভয় নাই, মানুষ আমাদের ভালোবাসে, মানুষ জনগণ হলো আমাদের শক্তি। এই জনগণ শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যায়, আমাদের বিশ্বাস করি। আমরা সেটাই চাই, সেজন্যই আমরা বলছি, বারবার একটা কথা বলছি যে এই দেশ এখন অচল, দেশ অচল হয়ে গেছে, দেশ অচল হয়ে গেছে, দেশে কোনো কিছু চলছে না, কোনো জায়গায় চলছে না। সেদিন খবরের কাগজে পড়লাম এই যে রূপগঞ্জের সরকারি অফিসগুলা 2 ঘন্টা চলে, 12টায় সাহেবরা আসেন, 2টার সময় বাড়ি যান। কাজেই আজকে দেশের সরকার বলে কিছু নাই, সরকার বলে কিছু নাই। কাজে এখন একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে, তাহলেই শুধুমাত্র সমস্যার সমাধান। প্রিয় ভাইয়েরা, আমরা মনে করি এই দেশের ছাত্র যুব যারা আছো তাদের একমাত্র হলো যে এই দেশকে ভালোবাসা এবং এই দেশের জন্য কাজ করা, দেশের উন্নতি করা। কেউ এসে আমার দেশকে গড়ে দিয়ে যাবে না, আমার দেশের জন্য আমাদেরই কাজ করতে হবে। আপনাদের কি মনে পড়ে ফখরুদ্দিন বর্ণুদ্দিনের সময় কত অত্যাচার আমাদেরকে সহ্য করতে হয়েছে? জেল খেটেছি কিনা? জেল খেটেছি, 1 বছর 8 দিন জেল খেটেছি। কেন জেল খেটেছি? কারণ তারা চেয়েছিল আমাদের সপরিবারে দেশের বাইরে চলে যেতে। আমি তাদেরকে বলেছিলাম আমি দেশের বাইরে যাব না, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। এই দেশের মানুষ, এই দেশের জনগণই হলো আমার সব কিছু। আমি তাদেরকে নিয়ে, এই দেশের মাটি এবং জনগণকে নিয়ে আমি এই দেশেই থাকব। তারপরে আমার ছেলেদের নিয়ে যে নির্যাতন করা হয়েছে এবং একজন পঙ্গু হয়েছে, আর একজনকে আমি চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি। আপনারা দেখেছেন সেটা, এই হলো এই অবস্থা। তারপরে এবারও তারা, আমি চিকিৎসার জন্য গিয়েছিলাম, তারা অপপ্রচার চালিয়েছে আমি নাকি দেশে ফিরব না। আমি বললাম আমার জায়গা হলো বাংলাদেশ, আমার ঠিকানা বাংলাদেশ, এই দেশের মানুষ। কাজেই আমি বাংলাদেশে ফিরে আনব, বাংলাদেশের মানুষের সঙ্গে থাকবো। তাই আমরা করেছি। সেজন্য আমি বলতে চাই যে আজকে বলতে চাই যে এই জনসভা যে মানুষ আসতে চেয়েছিল সেই মানুষকে আসতে দেওয়া হয় না। তার মানে তারা মানুষকে ভয় পায়, মানুষকে ভয় পায়। কিন্তু আমাদের শক্তি হলো জনগণ, আমাদের শক্তি বন্দুক নয়, আমাদের শক্তি গুলি নয়, আমাদের শক্তি হলো এই দেশের মানুষ, এই দেশের মাটি। আর আপনাদের দায়িত্ব হলো এই দেশের মাটিকে রক্ষা করা, ঠিক কিনা? প্রতিটি ছাত্র, যুবক, জনতা, কৃষক সকলকে এই দেশের মাটি রক্ষার জন্য কাজ করতে হবে। আমি সব শেষে বলবো, আমাদের এখনো বেশ কিছু নেতা বন্দী রয়েছে, নেতা কর্মী তো অনেক আছে। তার মধ্যে মিথ্যে মামলা আব্দুল সালাম পিন্টু, মশিউর রহমান, নারায়ণ আসলাম চৌধুরী,
লুৎফুজ্জামান বাবর, কাজী নুরুজ্জামান বাবু, আব্দুল ওহাব, রফিকুল আলম মজনু, আবুল খায়ের খাজা, এরা রয়েছে, আরও অনেকে রয়েছে। এবং এই কয়েকদিনে এই জনসভার নাম করে আরও বহু লোককে ধরা হয়েছে। অবিলম্বে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি এবং আপনাদেরকে বলবো আপনারা সকলে সজাগ, সচেতন, একটু ঐক্যবদ্ধ থাকবেন। ইনশাআল্লাহ জয় আমাদের হবেই হবে, দেশ গর্ব ইনশাআল্লাহ, বাংলাদেশকে সম্মানের উঁচু আসনে নিয়ে যাবো আমরা। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।